রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ চেয়ে লিগ্যাল নোটিশ, 24 ঘন্টার মধ্যে নতুন রাষ্ট্রপতি ঘোষণা না হলে রিট দেয়ার হুঁশিয়ারি। আদালত অঙ্গনের ষড়যন্ত্র থেমে নেই, বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশে বিএনপিপন্থী আইনজীবীরা। হবিগঞ্জে চড়া দাম, ফলের মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতা, আমদানিকৃত ফসলের দামের কারণে লোকসানের শঙ্কা। আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা পাকিস্তানের, সীমান্ত হামলার জেরে দুই দেশের মধ্যে ব্যাপক হামলা। এবং ইংল্যান্ড নিউজিল্যান্ড ম্যাচে পাকিস্তানের ভাগ্য, নিউজিল্যান্ডের জয় মানে পাকিস্তানের বিদায়। দুপুর একটা নিউজে সবাইকে আমন্ত্রণ, সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা করতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ভোলার আবদুল্লাহ আল মাহমুদের পক্ষে আইনজীবী ASM শাহরিয়ার কবির গত বুধবার এই নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব এবং আইন ও বিচার ও সংসদ বিষয়ক সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করে এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়, একটি সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জুলাইয়ের স্পিরিটকে অসম্মান করেছেন, ফলে তিনি আর এ পদে থাকতে পারেন না। তার আমলে 2024 সালে ডামি নির্বাচন নামে পরিচিত 12তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এমতাবস্থায় তিনি শপথ ভঙ্গ করেছেন। এ অবস্থায় নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা করে তাকে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধনী ভাষণ দেওয়াতে হবে বলে উল্লেখ করা হয় লিগ্যাল নোটিশে। 24 ঘন্টার মধ্যে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ না নিলে রিট করার কথা বলা হয়েছে নোটিশে। আমি অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি ওনা PS1 না PS2 ওইছি PS2 বোধহয় PS। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ফল প্রকাশের 12 দিন পর গেজেট সংশোধন করেছে নির্বাচন কমিশন। এতে প্রায় 11 লাখ ভোট কমে যাওয়ার কারণও ব্যাখ্যা করেছে সংস্থাটি। বৃহস্পতিবার ইসি সচিব আক্তার আহমেদ বিষয়টির ব্যাখ্যা দেন। আগে প্রকাশিত ফল সংশোধন কেন করতে হলো এবং ভোটের সংখ্যা প্রায় 11 লাখ কেন কমে গেল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তখন করণিক ভুল ছিল, ট্রান্সপোজিশন এরর ছিল, যার কারণে এই ভুল হয়েছে। করণিক ভুল তো হতেই পারে, যেহেতু হাতে করা হয়। যেগুলো এদিক ওদিক হয়েছে সেগুলো সংশোধন করে পরে মাঠ থেকে দেয়া তথ্য অনুযায়ী ঠিক করা হয়েছে। তিনি আরও বলেন, মূল প্রতিপাদ্য হ্যাঁ এবং না। হ্যাঁ ভোটের সংখ্যা বেশি, এতে কোনো বিচ্যুতি হয়নি। সচিবের মতে মূল বিষয় হ্যাঁ এবং না ভোটের সংখ্যা। প্রথম গ্যাজেট অনুযায়ী হ্যাঁ ভোট ছিল 4,82,66,660 এবং না ভোট 2,20,71,726। সংশোধিত হিসাব অনুযায়ী হ্যাঁ ভোট কমে 4,72,25,980 এবং না ভোট 2,19,60,231। বাতিল ভোটের সংখ্যা 74,35,196। মোট প্রদত্ত ভোটের সংখ্যা আগের তুলনায় 10,73,616 কমেছে। তবে বৈধ ভোটের ভিত্তিতে গণভোটের ফলাফলে কোনো বিচ্যুতি হয়নি এবং হ্যাঁ ভোটের সংখ্যাই প্রাধান্য পেয়েছে। ফ্যাসিবাদের পতন হলেও আদালত অঙ্গনে তাদের দোসর আইনজীবীদের ষড়যন্ত্র থেমে নেই। সুপ্রিম কোর্টে ফ্যাসিবাদের দোসর ও স্বৈরাচারের জায়গা হবে না। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেফতার এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এ সমাবেশ করে বিএনপিপন্থী আইনজীবী ফোরামের নেতারা। আইনজীবী নেতারা বলেন, আমরা সুপ্রিম কোর্ট অঙ্গন ও আইনজীবী সমিতিকে শান্তিপূর্ণ রাখতে চাই, কিন্তু নানানভাবে উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে। প্রতিবাদ সমাবেশ শেষে আইনজীবী ফোরামের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সমিতি নিচতলা ও দ্বিতীয় তলা প্রদক্ষিণ করে আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে গিয়ে শেষ হয়। আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সচিব তৌহিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশ শেষে বক্তব্য রাখেন আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী, শরীফ ইউ আহমেদ, মাহবুবুর রহমান, কাজী জয়নুল আবেদিন প্রমুখ। এই সময় ফোরামের অন্য আইনজীবী নেতারাও উপস্থিত ছিলেন। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। রমজান এলে ইফতারের অন্যতম অনুষঙ্গ হয়ে ওঠে ফল।
তবে এবার হবিগঞ্জের বাজারে দেখা গেছে ভিন্ন চিত্র। দেশি ফলের সংকট আর আমদানিকৃত ফলের চড়া দামের কারণে ক্রেতাশূন্য হয়ে পড়েছে জেলার সবচেয়ে বড় ফলের বাজারগুলো। পর্যাপ্ত ফল মজুদ থাকলেও কাঙ্ক্ষিত ক্রেতা না থাকায় লোকসানের শঙ্কায় দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। হবিগঞ্জ জেলা সদরের সবচেয়ে বড় ফলের বাজার চৌধুরী বাজার ফলহাটা। রমজান মাস চললেও জমজমাট কেনাবেচার বদলে অনেকটাই নীরবতা চোখে পড়ে এখানে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে দেশি ফল প্রায় নেই বললেই চলে। পুরো বাজার এখন নির্ভর করছে বিদেশ থেকে আমদানিকৃত ফলের উপর, আর আমদানি খরচ ও উচ্চ শুল্কের কারণে বেড়েছে ফলের দাম। বর্তমানে বাজারে আপেল বিক্রি হচ্ছে প্রতি কেজি 250 থেকে 350 টাকায়, মালটা ও কমলা 300 টাকা, সাদা আঙ্গুর 460 এবং কালো আঙ্গুর 560 টাকা কেজি, ডালিম 480 টাকা, ড্রাগন ফল 350 টাকা এবং খেজুর মান ভেদে বিক্রি হচ্ছে 400 থেকে 2000 টাকা পর্যন্ত। তরমুজের দামও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। ছোট একটি তরমুজ 300 টাকা আর বড় হলে দাম উঠছে 600 থেকে 700 টাকায়। সিজন আপনার প্রায় আরো 15 থেকে 20 দিন পরে, এখনো গরমের আবহাওয়া পড়ে নাই, এই জন্য তরমুজ লাগে নাই। আর তরমুজের চাহিদাও কাস্টমারের নাই, এই জন্য তরমুজ একটু কম আছে বর্তমানে, মোটামুটি কোনো রকম। আর দেশীয় ফল কোনো ফল নাই। বাইরের ফল হওয়ানে নিত্য প্রয়োজনের ফলের দাম একটু বেশি। আপনার মানুষের যে আকর্ষণ ফলের মানে খাওয়ার জন্য এগুলো আকর্ষণ মানে দাম দিকে ফলে মানুষ এগুলো মানে কাস্টমারগুলো বেশি আসছে না। ব্যবসায়ীরা জানান, দাম বেশি হওয়ায় গত বছরের তুলনায় এ বছর বেচাকেনা অর্ধেকের নিচে নেমে এসেছে। ফলে লোকসানের আশঙ্কা বাড়ছে তাদের মধ্যে। আর ক্রেতাদের অভিযোগ, বাজার চলে সিন্ডিকেটে। ফলে অতিরিক্ত দামের কারণে ইফতারের তালিকা থেকে ফল কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন অনেকেই। আর এগুলো আসলে সিন্ডিকেটের কারণে এই ফলগুলোর দাম, কমলার দাম, আপেলের দাম, আঙুরের দাম আমরা গরিবে কিনা খাওয়া সম্ভব নাই। আমরা তো ইমামতি করি, আমরা তো এমনি দুর্বল। সাধারণ পিঠে চাকরি করি, 1 কেজি আঙুরের দাম 550 টাকা, বেতন ভাই না 500 টাকা প্রতিদিন, কেমন কিনা খাইতে হবে। মানুষের অহন নাই না করবো কিনা, নীতিগত খাইতে গেলে নিয়ম লাগবো। দাম বেশি হয় আগের থেকে অনেক বেশি, কত রমজান থেকে রমজানও বেশি হয়। রমজানে ফলের চাহিদা থাকলেও উচ্চ মূল্যের কারণে ক্রেতা ও বিক্রেতা দুপক্ষই এখন চাপে। বাজারে নিয়ন্ত্রণ ও দাম সহনীয় না হলে সাধারণ মানুষের ইফতারের টেবিলে ফল হয়তো আরও দূরের খাবারে পরিণত হবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে অমর একুশে বইমেলা 2026। বৃহস্পতিবার দুপুরে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 15 মার্চ পর্যন্ত চলবে এই বই উৎসব। প্রথম দিনে পাঠক, লেখক, প্রকাশকদের উপস্থিতিতে প্রাঙ্গণে দেখা গেছে উৎসবের আমেজ, যদিও রমজানের কারণে ভিড় ছিল তুলনামূলক কম। বিস্তারিত সিফাত আল ফাহিমের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন শারিয়া রাকিব। বহুমাত্রিক বাংলাদেশ এই প্রতিপাদ্যকে ধারণ করে শুরু হলো বাঙালির প্রাণের আয়োজন অমর একুশে বইমেলা 2026-এর আনুষ্ঠানিক যাত্রা। বৃহস্পতিবার দুপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 15 মার্চ পর্যন্ত চলবে বাঙালির এই সাহিত্য উৎসব। প্রতি বছরের মতো এবারও বইমেলাকে ঘিরে পাঠক, লেখক ও প্রকাশকদের মধ্যে দেখা গেছে উৎসবের আমেজ। নতুন বইয়ের ঘ্রাণে মুখর স্টলগুলোতে নানা বয়সী পাঠকদের ভিড় লক্ষ্য করা যায়। কেউ খুঁজছেন প্রিয় লেখকের নতুন উপন্যাস, কেউ বা ইতিহাস, গবেষণা কিংবা সমকালীন বিষয়ভিত্তিক গ্রন্থ। প্রকাশকরাও এনেছেন নতুনত্ব, বৈচিত্র্য ও নান্দনিকতায় ভরা প্রকাশনা। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। একসাথে রমজান, একটা রহমতের মাস, আমাদের মুসলমানদের ধর্মীয় উৎসবই বলা চলে, এর সাথে বইমেলা, তো মিক্সড অনুভূতি হচ্ছে আলহামদুলিল্লাহ। আর এবারের বইমেলা আমার জন্য একটু বেশি স্পেশাল, কারণ হচ্ছে আমার প্রথম বই শিল্পতরু প্রকাশনীর থেকে প্রকাশিত হয়েছে, তো সেই জন্য আমি খুবই উদ্গ্রীব এবং উৎসাহী এবারে বইমেলা নিয়ে। এখনো আমাদের ওই রকম রেসপন্স পাচ্ছি না, তবে আমরা আশাবাদী যে আর কি সামনে হয়তো পাঠকরা, কালকে শুক্রবার দেখা যাবে পাঠকরা হয়তো আসবে ইনশাল্লাহ। আর এবারে যেহেতু রমজানে হচ্ছে, কেমন রেসপন্স আসলে এর আগে কখনো হয়নি রমজানে, তো আমরাও বলতে পারছি না কীরকম এক্সপেক্ট করা যায়, তো দেখা যাক, ইনশাল্লাহ আমরা আশাবাদী। মেলার প্রথম দিন হওয়ার পাশাপাশি পবিত্র মাহে রমজান ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির প্রভাব সব মিলিয়ে পাঠকদের উপস্থিতি কিছুটা কম বলে মনে করছেন অনেকেই। অবশ্যই এবছরের যে বইমেলাটা হওয়ার কথা ছিল আর অনেক আগে, তো আমরা
অনেক এক্সাইটেড ছিলাম। সো দেন রাজনৈতিক বিভিন্ন মারপ্যাচের কারণেই বইমেলাটা এবার পিছিয়ে দেওয়া হয়েছে রমজানের ভিতর। সো সব মিলিয়ে এতদিনের একটা দীর্ঘ প্রতীক্ষা অ্যান্ড আজকে প্রথম দিন। অনেক স্টলগুলো এখনও সাজানো হচ্ছে না, এখনও গুছানো হয় নাই। সো আশা করি আরও 2-1 দিনের ভিতরে আরও জমজমাটপূর্ণ। বাট আমি প্রথম দিন বইমেলাকে অনেক অনেক মিস করতেছিলাম এই বছরের বইমেলাটা। So আমি প্রথম দিনই চলে এসেছি। এটি হচ্ছে আমার প্রথম বই, এজন্য আমি খুবই এক্সাইটেড। এখন জানি না কপালে কি আছে, দেখি কি হয়, আল্লাহ ভরসা। আজকেই তো বইমেলা আসরটি শুরু হলো, জি। কেমন লাগছে, কেমন দেখলেন? হ্যাঁ, খুব ভালো লাগছে। রমজান, তারপরও মানুষ ভালো, অনেক মানুষই আছে এখানে দেখা যাচ্ছে, তো দেখা যাক কি হয়। তবে সংশ্লিষ্টরা বলছেন, দিন যত গড়াবে ততই বাড়বে পাঠকদের আনাগোনা এবং জমে উঠবে অমর একুশে বইমেলার প্রাণ চাঞ্চল্য। বইমেলায় কেন আসি আমরা? সাধারণত বই তো সারা বছরই কেনা হয়, নীলক্ষেত থেকে আজি সুপার মার্কেটে পাওয়া যায়, পাঠক সমাবেশে পাওয়া যায়, সব জায়গাতেই পাওয়া যায়। তো বইমেলায় আসি সাধারণত একই ধরনের যারা মানুষ, মানে যারা পড়তে পছন্দ করে, তাদের সবার জন্য একটা উদযাপন, এই জন্য আসলে বইমেলায় আসা হয়। তো প্রতি বছরই এটার জন্য একটা প্রত্যাশা থাকে যে বইমেলা আসবে, একই ধরনের সব মানুষরা মেলায় ঘোরাঘুরি করবে, একটা উদযাপনের একটা বিষয় থাকে। তো এবার তো বইমেলাটা একটু লেট হয়ে গেছে, নির্বাচন বা আদার্স আরও যে ব্যাপারগুলো নিয়ে আর কি। তো আশা করি ভালোই হবে, এখনও তো মাত্র শুরু হইলো, আসলে এখনই কিছু বলা যাচ্ছে না। কালকে তো শুক্রবার একটা ছুটির দিন, আশা করি কালকে হয়তো বেশি মানুষ আসবে, বা হচ্ছে লেখক যারা আসবে কালকে। আমি এমনিতে আসছি, আমার অন্য কাজ ছিল, তো আসলাম, দেখে ঘুরে যাচ্ছি। বহুমাত্রিক বাংলাদেশের চেতনায় এবারের বইমেলা আবারও হয়ে উঠেছে মুক্ত চিন্তা, জ্ঞান ও সৃজনশীলতার এক উন্মুক্ত প্রাঙ্গণ। সময়ের সঙ্গে সঙ্গে পাঠকদের পদচারণায় এই মেলা আরও প্রাণচাঞ্চল্যে ভরে উঠবে, এমনটাই প্রত্যাশাই সবার। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। সীমান্তে হামলার জেরে আফগানিস্তান জুড়ে বোমা হামলা চালাচ্ছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, এখন প্রকাশ্য যুদ্ধ চলবে। এরই মধ্যে দুই পক্ষই ব্যাপক হতাহতের কথা জানিয়েছে। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দাবি করেন, পাকিস্তান আবারও কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে বোমা হামলা চালিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে এখন প্রকাশ্য যুদ্ধ চলছে। আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, আফগানিস্তান ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যাপক আক্রমণাত্মক অভিযান চালাচ্ছে। ডুরান্ড লাইনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা রয়েছে। সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার ঘটনায় সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির সামনে সাক্ষ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, জেফ্রি এপস্টেইনের অপরাধ সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। একই সঙ্গে তিনি আইন প্রণেতাদের আহ্বান জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শপথের অধীনে জিজ্ঞাসাবাদ করার জন্য। কয়েক ঘন্টা ধরে বন্ধ দরজার বৈঠকে সাক্ষ্য দিয়ে হিলারি ক্লিন্টন বলেন, আমি চাই সত্য প্রকাশিত হোক। তিনি দুঃখ প্রকাশ করেছেন যে তার সাক্ষ্য প্রকাশে আসেনি, ফলে তাকে বাইরে এসে তা ব্যাখ্যা করতে হচ্ছে। শুক্রবার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন কমিটির সামনে সাক্ষ্য দেবেন। শুরুতে ক্লিন্টন দম্পতি কমিটির সমনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছিলেন। তবে কংগ্রেসের অবমাননার প্রক্রিয়ার সম্ভাবনা দেখা দিলে তারা সাক্ষ্য দিতে সম্মত হন। হিলারি ক্লিন্টন জানিয়েছেন, কমিটির রিপাবলিকান সদস্যরা অন্য সাক্ষীদের এপস্টেইন বা তার সহযোগী নিয়ে প্রশ্ন করেনি। তিনি বলেন, কমিটির চেয়ারম্যান জেমস কোমারের তদন্তের প্রকৃতি গুরুত্বপূর্ণ এবং মনোযোগ দিয়ে শুনেছেন। জেফ্রি এপস্টেইন 2019 সালে নিউ ইয়র্কে কারাগারে মারা যান। ক্লিন্টন দম্পতি ও ট্রাম্প তিনজনই এপস্টেইন সংক্রান্ত কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। এবারে খেলার খবর। ইংল্যান্ড ইতিমধ্যেই টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে আজকের ম্যাচ নিউজিল্যান্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্য এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে। কলম্বোতে সুপার 8-এর ম্যাচে ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে। বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে ম্যাচ। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচের কারণে দুই দলই পয়েন্ট ভাগাভাগি করেছে। ফলে পাকিস্তান এখন চাইবে ইংল্যান্ড যেন পরবর্তী ম্যাচগুলো জিতে সেমিফাইনালে পৌঁছায়।
নিউজিল্যান্ড আজ জিতলে পাকিস্তানের সেমিফাইনাল আসা শেষ হয়ে যাবে। ইংল্যান্ডের পারফরমেন্সে ছিল এলোমেলো ছাপ। পাকিস্তানের বিপক্ষে 2 উইকেটে নাটকীয় জয় সত্ত্বেও দলের প্রধান ব্যাটসম্যান জস বাটলারের 4 ইনিংসের ব্যর্থতা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নিউজিল্যান্ড জয় নিয়ে মরিয়া, চোট ও অসুস্থতা সামলেও 5 ম্যাচের মধ্যে 4টিতে তারা জয় পেয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে কৌশলী 5 স্পিনারের পরিকল্পনা তাদের জয় নিশ্চিত করেছে। নিউজিল্যান্ডের জয় গ্রুপের শেষে তুলে সেমিফাইনালের ভেন্যু নিশ্চিত করবে, তবে পাকিস্তান সমর্থকরা চাইবেন সমীকরণ এত সহজ না হোক। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ চেয়ে লিগ্যাল নোটিশ, 24 ঘন্টার মধ্যে নতুন রাষ্ট্রপতি ঘোষণা না হলে রিট দেওয়ার হুঁশিয়ারি। আদালত অঙ্গনের ষড়যন্ত্র থেমে নেই, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিএনপিপন্থী আইনজীবীরা। হবিগঞ্জে চড়া দাম ফলের মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতা, আমদানিকৃত ফসলের দামের কারণে লোকসানের শঙ্কা। আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের, সীমান্ত হামলার জেরে 2 দেশের মধ্যে ব্যাপক হামলা। এবং ইংল্যান্ড নিউজিল্যান্ড ম্যাচে পাকিস্তানের ভাগ্য, নিউজিল্যান্ডের জয় মানে পাকিস্তানের বিদায়। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।